প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইবিটিতে। আমি তোমাদের আজকে আইসিটি ক্লাস নিতে এসেছি। টাইটেল দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে এসএসসি আইসিটি। প্রথমে আমি আমার পরিচয়টুকু একটু দিয়ে, আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর, অনার্স মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এখানে আমি আজকে যে আইসিটি ক্লাস নিতে এসেছি, আইসিটি এসএসসির সাথে আইসিটি কথাটা আসলে যায় না। অনেকে এসএসসি আইসিটি শব্দটা শুনে নাক ছিটকায়। তো সেটার প্রাসঙ্গিক কারণ আছে, কারণ আমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা রয়েছে এসএসসি পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকলেও আসলে প্রিপারেশনের জায়গায় বা প্রশ্নের জায়গায় মান বন্টনের জায়গায় বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যে স্টুডেন্টরা এতটুকু ধরে নেয় যে হ্যাঁ, পরীক্ষার আগে বোর্ড কোশ্চেন্স গুলো যদি একটু ফলো করে যাই তাহলে দেখা যাচ্ছে কি যে 25-এ 25 পাওয়া যায়। অর্থাৎ যেহেতু টোটাল 50 মার্কস, 25 মার্কস এমসিকিউ এবং বাকি 25 মার্কস দেখা যাচ্ছে কি যে ব্যবহারিক বা প্র্যাকটিক্যালে পাওয়া যায়। তো এটার জন্য কেউ কষ্ট করতে চায় না, এবং আমিও চাই না তোমরা খুব বেশি কষ্ট করো, কারণ তোমাদের আরো গুরুত্বপূর্ণ অনেক সাবজেক্ট আছে। তো এসএসসি তে আইসিটি নিয়ে অতটুকু প্রেশার নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, বোর্ড কোশ্চেন্স গুলোর প্যাটার্ন গুলো ফলো করলেই জাস্ট যথেষ্ট। তবে কিছু কিছু বিষয় পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব আমি। প্রথমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা এসএসসি 25 সালে যে প্যাটার্নে পরীক্ষা দিচ্ছি সেটা কিন্তু বিগত 4টা বছর অ্যাবসেন্ট ছিল। অর্থাৎ 2021, 22, 23, 24 এই 4টা বছরে 25-এর প্যাটার্নে পরীক্ষা হবে না। এই 4টা বছরে যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে করোনার জন্য, সেই প্যাটার্নে 25-এ পরীক্ষা হবে না। 25-এর প্যাটার্নটা তাহলে কোনটা? 2020 সালের প্যাটার্নটা। তবে 2020 এবং 25-এর মধ্যে আরেকটা পার্থক্য আছে। 2020 সালে তোমাদের যে ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, প্রোগ্রামিং এর যে অধ্যায়টা, এটা ছিল না। অর্থাৎ 2025 সালে নতুন একটি অধ্যায় সংযোজন হয়েছে, সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রোগ্রামিং। তো অর্থাৎ আমরা খুবই সিম্পলি হিসাব করি যে টোটাল হচ্ছে অধ্যায় 6টা, আর এমসিকিউ কয়টা পড়বে? 25টা। তাহলে অন অ্যান এভারেজ, ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেট করি 4 থেকে 5টা প্রশ্ন প্রত্যেকটি অধ্যায়ে পড়বে। ঠিক আছে। তো আমি 2020 সালের প্রশ্ন আলোকে কিছু বিষয় নিয়ে তোমাদেরকে ধারণা দিব। আশা করি সেখান থেকে তোমরা কিছুটা উপকৃত হবা। এবং আমরা তাহলে ধরে নিব প্রত্যেকটা অধ্যায়ে 4টা থেকে 5টা প্রশ্ন পড়বে। এবং এর জন্য বোর্ডের কিছু কি টপিক গুলো আমি একটু তুলে ধরছি খুবই শর্ট করে, যাতে তোমাদের এই সাবজেক্টের জন্য যেন অতিরিক্ত সময় না যায়। তবে অবশ্যই আমি চাইবো তোমরা সতর্ক থাকবা এইচএসসি আইসিটি নিয়ে। এইচএসসি আইসিটিতে আমি তোমাদের সাগর ভাই থাকবো তোমাদের সাথে, ইনশাল্লাহ। তো সেই এইচএসসি আইসিটিতে যে প্যাটার্ন আমরা দেখতে পাই সচরাচর, সেই প্যাটার্নে দেখা যাচ্ছে কি যে আকাশ জমিন তফাৎ। ঠিক আছে, এসএসসি তে যা কিছু নাই, দেখা যাচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলে অনেক কিছু সংযোজন করে দেওয়া হয়েছে। তো আশা করি যেহেতু সামনে পরীক্ষা, আমি আর তোমাদেরকে একাধিক ক্লাস নিয়ে প্যারা দিব না। তো আমরা সরাসরি একটা ক্লাসের মধ্যে সবকিছু একটু হাইলাইটস করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো প্রথমেই যে অংশটুকু আসবে সেটা হচ্ছে কি চ্যাপ্টার 1, ঠিক আছে, চ্যাপ্টার 1। আমরা ফার্স্টে আলোচনা করব চ্যাপ্টার 1 নিয়ে, ঠিক আছে। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে, আমরা মোটামুটি জানি, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, ঠিক আছে। তো সেখানে একটা পয়েন্টে লেখা আছে 21 শতকে আইসিটি বলতে আমরা কি বুঝি। 21 শতকের সম্পদ বলতে মূলত বোঝানো হয় জ্ঞান, ঠিক আছে। পূর্বে সেটা অন্য কিছু ছিল। এবং এই যে 21 শতকে যে রেভলিউশনটা হচ্ছে, সেই রেভলিউশনটা দুইটা বেসমেন্টের উপর ভিত্তি করে, একটা হচ্ছে গ্লোবালাইজেশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। সো এই দুইটা বেসমেন্টের উপরে করেই কিন্তু আমাদের 21 শতকে আমাদের অগ্রযাত্রা চলমান। এবং তারপরে সেকেন্ড যে একটা পাঠে লেখা আছে আইসিটি বিকাশে বিশিষ্ট ব্যক্তিগণের অবদান, ঠিক আছে। এখানে আমি শর্টে খুব আলোচনা করব। চার্লস ব্যাবেজ, যাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক, তিনি মূলত ডিফারেন্সিয়েশন ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে তার কর্মযজ্ঞ চালিয়েছিলেন। এবং তিনি ডিফারেন্স ইঞ্জিনটা নিয়ে কাজ করেছিলেন সম্পূর্ণ, বাট অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে তিনি সম্পূর্ণ কাজ করে যেতে পারেননি। হ্যাঁ, এবং তার ওই মৃত্যুর পর তার ওই ইঞ্জিনটা লন্ডনে জাদুঘরে দীর্ঘদিন ফেলে রাখা অবস্থায় ছিল। পরে কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেস, ঠিক আছে, চার্লস ব্যাবেজের সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার একটা ব্যবস্থা করে দেন। তখন থেকেই মূলত আসলে অ্যালগোরিদম এর ধারণা আসে। অ্যালগোরিদম মানে কি? কোনো কিছু পর্যায়ক্রমিক ভাবে ধাপে ধাপে করার প্রক্রিয়াটাকে বলা হয় অ্যালগোরিদম। এই জন্য কবি লর্ড বাইরনের কন্যা অ্যাডা লাভলেসকে বলা হচ্ছে প্রোগ্রামিং এর ধারক, ঠিক আছে। মানে প্রোগ্রামিং নিয়ে তিনি সর্বপ্রথম ধারণা দিয়ে থাকেন, ঠিক আছে। এবং এই এই কর্মযজ্ঞটা হয়েছিল 1991 সালে। সো আশা করি পয়েন্ট করে নিবা তোমরা। তারপরে জেমস ম্যাক্সওয়েল, তিনি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করেছিলেন, যেটা রেডিও সিগন্যালে ব্যবহার করা হয়। এবং আমরা জানি
তার মাধ্যমে এবং তারবিহীন মাধ্যমে দিয়ে যখন ডেটা ট্রান্সমিট করা হয় তখন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে সেটা ট্রান্সমিট হয়ে থাকে। এরপরে দুজন ব্যক্তির নাম লেখা আছে, একজন আমাদের দেশের, একজন আমাদের দেশের বাইরে, ইতালির মার্কনি এবং জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, তো এই দুজন ব্যক্তির অবদান বেতার তরঙ্গের ক্ষেত্রে অনস্বীকার্য। তো এইখানে আমরা যে ব্যক্তির নাম জানছি জগদীশ চন্দ্র বসু, তিনি মূলত বেতার তরঙ্গ নিয়ে আগে কাজ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা প্রকাশ করতে পারেননি। তার প্রকাশের আগে মার্কনি সেটা প্রকাশ করে ক্রেডিটটা আসলে নিয়ে চলে গেছিল। তো আশা করি তোমাদের ক্রেডিটটা কেউ না নিয়ে যেতে পারে। এরপর আসে স্যামুয়েল টমলিনসন, তিনি আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট অর্থাৎ আমরা বর্তমানে যেটাকে ইন্টারনেট হিসেবে চিনি সেটা নিয়ে অগ্রযাত্রা শুরু করেছিল। এটা হচ্ছে 60-এর দশকে, ঠিক আছে, 1960 সাল 70 সালের দিকে। তাহলে ইন্টারনেটের আবিষ্কারের সময়টা হচ্ছে 1960 সাল থেকে 70 সালের দিকে। এরপরে স্টিভ জবস আর দুইজন বন্ধুকে নিয়ে অ্যাপেল কোম্পানি দাঁড় করিয়েছিলেন। ঠিক আছে, এটা মাইক্রো প্রসেসরের জন্য তিনি তার প্রতিষ্ঠানটা সুখ্যাতি পেয়েছিল। একটু জানতে হবে মাইক্রো প্রসেসর কি। পূর্বে প্রসেসর অনেক বড় ছিল, তো ন্যানো টেকনোলজির কল্যাণে, ঠিক আছে, ন্যানো মানে 10⁻⁹, হ্যাঁ, প্রায় 10 কোটি ভাগের 1 ভাগ। তো প্লিজ এই যে ন্যানো টেকনোলজির কল্যাণে সেই প্রসেসরটা খুব ক্ষুদ্র হয়ে গেছে। বর্তমানে প্রসেসর ঠিক এতটুকু আকৃতির, পূর্বে ছিল একটা রুমের সমান। তো স্টিভ জবস এই ন্যানো টেকনোলজির কল্যাণে, ঠিক আছে, এই প্রসেসরকে এতটুকু জায়গায় স্থান দিতে পেরেছে, তাই সেটাকে বলা হয় মাইক্রো প্রসেসর। মাইক্রো মানে 10⁻⁶, ঠিক আছে, অর্থাৎ তার 10 লক্ষ ভাগের 1 ভাগ আকৃতিতে সেটা চলে এসেছে। তাই বর্তমানে যে কম্পিউটার বা ডেস্কটপ গুলো দেখতে পাই সেগুলোর আবিষ্কার হয়েছে। তো এখানে অবদান কে রেখেছিলেন? স্টিভ জবস। এবং আমরা জানি কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দামি অংশের নামই হচ্ছে প্রসেসর। হ্যাঁ, তো এই প্রসেসর মানে যার দ্বারা কম্পিউটার প্রসেসিং করে থাকে, এটার আবিষ্কারক হচ্ছে স্টিভ জবস এবং তার কোম্পানির নাম কি? অ্যাপল কোম্পানি, যেটা আমরা অনেককে পছন্দ করে থাকি। বিল গেটস, যার নাম কে না জানে, বিল গেটস, তিনি হচ্ছে আইবিএম কোম্পানির মূলত প্রবক্তা। তিনি এই যে ধরো ফর এক্সাম্পল প্রসেসর বানানো হলো, তো একটা কম্পিউটারে 2 ধরনের ডিভাইস থাকে, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার কি? সে ডিভাইসটাকে অপারেট করতে প্রয়োজন হয়। যেমন ফর এক্সাম্পল তোমাদের ফোনে সেটিংস আছে, রাইট? তো ফোনের সেটিংস ছাড়া কি ফোন কি চলতে পারে? একদমই না। তো ঠিক একইভাবে বিল গেটসের যে সফটওয়্যার কোম্পানি ছিল, মাইক্রোসফটের যে কোম্পানি, আমি মাইক্রোসফটের অনেকগুলো ফরম্যাট সম্পর্কে জানি, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ঠিক আছে, অ্যাক্সেস, পাবলিশার্স, এগুলো ফাংশন সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তো এই যে মাইক্রোসফটের এতগুলো অপারেটিং সিস্টেম সেই ডিভাইসটাকে চালানোর জন্য প্রয়োজন হয়। কারণ আমরা জানি যখন আমরা কম্পিউটার বা ল্যাপটপ কিনি আমাদের কিন্তু উইন্ডোজ ইনস্টল করা লাগে। এই উইন্ডোজটাই হচ্ছে মূলত অপারেটিং সফটওয়্যার। আর পরে আমরা প্লে স্টোর থেকে বা অন্য কোনো উপায়ে যে সফটওয়্যার গুলো নিই এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আমরা একটা ইনফরমেশন জেনে নিলাম, সফটওয়্যার বেসিক্যালি 2 প্রকার, অপারেটিং সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের এপিপি আর সফটওয়্যারের এস, এখান থেকেই যেটা তৈরি করা হয়েছে সেটাকে আমরা ডাক নামে ডাকি, নিকনেম হচ্ছে অ্যাপস। ওকে, সো এই অপারেটিং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যেই প্রতিষ্ঠানটা অবদান রেখেছিল সেটা হচ্ছে বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানি। ওকে, এরপরে লিখে আছে টিম বার্নার্স-লি। এই ব্যক্তির নাম আমরা খুব বেশি জানি না, বাট আমাদের বর্তমান জেনারেশনের যে রেভলিউশন হচ্ছে সেটার জন্য টিম বার্নার্স-লি এর অবদান অনেক। তিনি একাধারে অনেকগুলো আবিষ্কার করেছেন। তিনি আবিষ্কার করেছেন এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, যে নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে ইন্টারনেটকে ব্যবহার করা যায়। তিনি ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার আবিষ্কারক। ঠিক আছে, এটার আবিষ্কার করেছেন তিনি 1989 সালে। এবং তিনি এইচটিএমএল, ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ, আমরা যেমন মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করি, ঠিক ওয়েবসাইটের ওয়েব পেজে কোনো কিছু লেখার জন্য ব্যবহার করা হয় ওয়েব ল্যাঙ্গুয়েজ। তো সেরকমই একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে এইচটিএমএল, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর আবিষ্কারকও কিন্তু টিম বার্নার্স-লি। এইচটিটিপি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ঠিক আছে, এইচটিএমএল এর সবকিছুরই আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্স-লি। একটা বিখ্যাত ব্যক্তির নামে আমি এখন আলোচনা করব, মার্ক জাকারবার্গ, যার মাধ্যমে তোমরা আমাদের কাছে পৌঁছেছো। তিনি একার নাম, তার 4 বন্ধুকে মিলে মূলত ফেসবুক আবিষ্কার করেছেন। এবং এই ফেসবুকের বর্তমানে ব্যবহারকারী 3 বিলিয়ন, হ্যাঁ, 3.05 বিলিয়ন। সো হিউজ ভাই, আমরা এই প্ল্যাটফর্মটাই ইউজ করছি মূলত। সেটা তার ওয়েবসাইট, আমরা তার ওয়েবসাইটে এক একজন ব্যবহারকারী। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব যে কোনো ওয়েবসাইটে নিজের গুরুত্বপূর্ণ তথ্য না রেখে নিজে একটা ওয়েবসাইট বানিয়ে সেখানে তথ্য রাখবা। কেন? কারণ মার্ক জাকারবার্গ যদি তোমাকে উপযুক্ত না মনে করে, ব্যবহারকারী হিসাবে তুমি যদি কোনো নীতি লঙ্ঘন করো,
তাহলে কিন্তু সে তোমাকে তার ওয়েবসাইট থেকে রিমুভ করে দিতে পারবে। কিন্তু তুমি যদি নিজে ওয়েবসাইট বানাও তাহলে তোমাকে সেখান থেকে রিমুভ করার কোনো অপশন নাই। সো প্লিজ, এরপরে প্রথম অধ্যায়ে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট হচ্ছে ই লার্নিং। ই লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা অনলাইনে যে শিখছি পড়াচ্ছি এগুলোই হচ্ছে ই লার্নিং এর অংশ। যেমন আমরা অনলাইনে কোর্স করছি, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আবার আমরা এখানে একটা জিনিস জানবো, ই গভর্নেন্স নিয়ে জানবো। আমরা যে এটিএম, ঠিক আছে, অটো টেলার মেশিন, ঠিক আছে, মোবাইল ব্যাংকিং ব্যবহার করি, এগুলো ই গভর্নেন্সেরই একটা ফলাফল। তো ই সার্ভিস আমরা কি কি সার্ভিস পেয়ে থাকি বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের ইলেকট্রনিক মিডিয়া দ্বারা? ই সার্ভিস বলতে ই-পুরজি, ঠিক আছে, ই-পুরজি মূলত আখ চাষীদের জন্য চিনি উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা বা আনুষঙ্গিক তথ্যগুলো সন্নিবেশিত করা হয় যে জায়গাটাতে, সেটাকে বলে ই-পুরজি। বাংলাদেশে 15টা আখ কল রয়েছে, সে 15টা আখ কলে আখ চাষীদের ঠিক সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য এবং বাজার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য মূলত এই সার্ভিসটা চালু হয়েছিল। তারপর ইএমটিএস, বাংলাদেশের ডাক বিভাগ, অর্থ লেনদেনের জন্য, হ্যাঁ, যেখানে প্রায় 50,000 টাকা পর্যন্ত লেনদেন করা যায়, এই সার্ভিস চালু করেছিল। ই পর্চা, জমি বা খতিয়ানের রেকর্ড গুলো অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য মূলত এই সার্ভিসটা ব্যবহার করা হয়। ই হেলথ মানে ইলেকট্রনিক বা টেলিমেডিসিন যেটাকে বলতে পারি আমরা। তারপর আমরা যে অনলাইনে ট্রেন বা বাসের টিকিট কাটি, এই সেবাগুলো ই সার্ভিসেরই অন্তর্গত। ওকে, তারপর একটা পয়েন্ট আছে ই কমার্স বলতে কি বোঝাতে চাচ্ছি, ধরো আমরা অনলাইনে অনেক কিছু কেনা বেচা করছি, এগুলো হচ্ছে ই কমার্সের অন্তর্ভুক্ত। যেমন আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ঠিক আছে, সরি আমি ভুল বললাম, সিওডি। হ্যাঁ, আমরা অনেকে একটা শব্দ শুনেছি সিওডি, ক্যাশ অন ডেলিভারি, সেটা ই কমার্সের অন্তর্গত। এবং অনলাইন বিজনেস যেটা আমি বললাম সেটা হচ্ছে ই কমার্সের উদাহরণ। এবার যে অংশটুকু আসবে সেটা হচ্ছে কি, কর্মক্ষেত্রে আইসিটির অবদান কি। কর্মক্ষেত্রে আইসিটির অবদান, আমরা আমাদের দেশের জনগণরা, ঠিক আছে, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করছে, এটা হচ্ছে কর্মক্ষেত্রে তাদের অবদান। তোমরা জানলে অবাক হবা, বাংলাদেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রায় 12% অবদান আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যারা করে তাদের, ঠিক আছে। এবং তারা সেখানে কি কি কাজ করে, তারা ওয়েব ডেভেলপমেন্ট করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট বানায়, ফেসবুক ইউটিউবের মতন। সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে কি, অ্যাপস বানায় তারা, ঠিক আছে, বিভিন্ন অ্যাপস বানায়। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওই যে বললাম না, অ্যাপস দুই ধরনের বা সফটওয়্যার দুই ধরনের, অপারেটিং সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। যারা অ্যাপস বানায় প্রোগ্রামিং ভাষা দিয়ে, তাদেরকে বলা হয় সফটওয়্যার ডেভেলপার। ওকে, এবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা ব্যবহার করছি, যেগুলো ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করছি। ফেসবুকের কথা তো বললাম 3 বিলিয়ন। টুইটার হচ্ছে আসলে বেসিক্যালি 140টা ক্যারেক্টার দিয়ে লিখিত বার্তাকে বোঝানো হয়। আর ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম আমরা অনেকেই ইউজ করি, তো আশা করি এগুলো নিয়ে আলাদাভাবে ধারণা দেওয়ার কিছু নাই। আরেকটা পয়েন্ট আছে বিনোদন ক্ষেত্রে। বিনোদনের ক্ষেত্রে আমরা নিজেকে অনেক জায়গায় আপডেট করেছি। 3G 4G 5G আসার ফলে আমাদের বিনোদন জগৎ চেঞ্জ হয়েছে, আমরা ত্রিমাত্রিক পরিবেশে বিনোদন পাচ্ছি বর্তমানে, ঠিক আছে, আরো অনেক ধরনের সুবিধা রয়েছে। তো বাংলাদেশের আসলে এই আইসিটি দিয়ে যে র্যাঙ্কিং করা হয়েছে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে, সেই 193টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান মানে আইসিটির অবদানের জায়গা থেকে 100তম, ঠিক আছে। তো সেই জায়গা থেকে খুব খারাপও বলা যাবে না, ভালো বলা যাবে না, ঠিক আছে। তবে বাকিটুকু ভালো করার দায়িত্ব কিন্তু তোমাদের। এরপরে একটা জিনিস ইনফরমেশন দিই, যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের নিজস্ব কিন্তু স্যাটেলাইট রয়েছে, যে স্যাটেলাইটকে বাংলাদেশ স্যাটেলাইট 1 বলা হচ্ছে, এবং এই স্যাটেলাইটটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, ঠিক আছে। ভূপৃষ্ঠের স্যাটেলাইটের মানে পৃথিবীর উপরে যে কৃত্রিম উপগ্রহ গুলো রয়েছে, এগুলো অনেকগুলো লেয়ার রয়েছে, লিও, মিও, জিও। সো পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে যে ধরনের স্যাটেলাইট গুলো রয়েছে, সেই ধরনের স্যাটেলাইট গুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। বাংলাদেশে যে স্যাটেলাইটটা রয়েছে সেই ধরনের স্যাটেলাইটটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, 36,000 কিলোমিটার উপরে রয়েছে। এবং বাংলাদেশ 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করেছে। 57তম স্যাটেলাইট না, বাংলাদেশ 57তম দেশ হিসেবে, মানে বাংলাদেশের আগে 56টা দেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করেছে, ঠিক আছে। যদিও এটা সরাসরি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, বিদেশি একটা থার্ড পার্টি সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। সো এই হচ্ছে চ্যাপ্টার 1 নিয়ে ধারণা। আমরা চ্যাপ্টার 1 নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম এবং কি টপিকগুলো হাইলাইটস করে দিলাম। বললাম না যে অনেক ক্লাস না, আমি 6টা অধ্যায় 6টা ক্লাস নিতে পারি, বাট আমার মনে হয় সেটা তোমাদের জন্য অনেক ভারী হয়ে যাবে। তো আমি কি টপিকগুলো যেভাবে আমি মনে করেছি, প্রয়োজন মনে করেছি, সেগুলো হাইলাইটস করে দিচ্ছি তোমাদেরকে।
সো চ্যাপ্টার 2 এ যে জিনিসটা আসছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। কম্পিউটার রক্ষণাবেক্ষণে মানে সফটওয়্যার অনেক ভূমিকা রয়েছে। সফটওয়্যারে কি কি ভূমিকা থাকে, যেমন অপারেটিং সফটওয়্যার তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, রেজিস্ট্রি ক্লিন আপ করতে হয়, হ্যাঁ, টেম্পোরারি এবং ক্যাশ মেমোরি গুলো পরিষ্কার করতে হয় রেগুলার, ঠিক আছে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, ঠিক আছে, এগুলো ঠিক মতন আপডেট করতে হয় যাতে কোনো ধরনের ভাইরাস আক্রমণ না করে বসে, ঠিক আছে, ডিস্ক ক্লিন আপ করতে হয়, ঠিক আছে, তারপর ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে হয়। অর্থাৎ মোটামুটি তুমি যে যন্ত্রটাকে ব্যবহার করছো একটা খুব স্পষ্ট ধারণা দিই, সেটা হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার বা অ্যাপস ব্যতীত সবকিছু হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যার গুলো তো সফটওয়্যারকে চালাই, তো হার্ডওয়্যারই যদি মানে পরিষ্কার না থাকে তাহলে সেই সফটওয়্যারকে কিভাবে স্মুথ ভাবে রান করাতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সফটওয়্যার গুলো আসবে সেগুলো যদি নিরাপত্তা উপর দিয়ে মানে ভাইরাস মুক্ত হয়ে না আসে তাহলে কিন্তু সেটা হার্ডওয়্যারকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সো এটা নিয়ে মূলত চ্যাপ্টার 2 এ কিছু আলোচনা করা হয়েছে। সফটওয়্যার কিভাবে পরিষ্কার করা লাগে, ঠিক আছে, কিভাবে হালকা করা লাগে, এগুলো বিস্তারিত বর্ণনা আছে। তবে এই বর্ণনাগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইনস্টল, আনইনস্টল এবং সফটওয়্যার ডিলিট করা। একটা সফটওয়্যারকে ইনস্টল করা মানে তুমি একটা অ্যাপকে তোমার হার্ডওয়্যারের সাথে সংযুক্ত করছো, ঠিক আছে, কারণ সফটওয়্যার তো হার্ডওয়্যারের অংশ না। একজন প্রোগ্রামার তার লিখিত প্রোগ্রাম দ্বারা সেই যন্ত্রকে একটা কাজ শেখাতে চাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিতে চাচ্ছে। কেন মানুষ কেন যন্ত্রকে শেখাতে চায়, কারণ মানুষ কিন্তু 24 ঘন্টা নির্ভুলভাবে কাজ করতে পারে না। তাই মানুষের চেষ্টা হচ্ছে মানুষ যদি কোনো যন্ত্রকে শেখাতে পারে তাহলে তাকে দিয়ে 24 ঘন্টা নির্ভুলভাবে কাজ করে নিতে পারবে। এরই জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। আর সফটওয়্যার ইনস্টল করার জন্য 8টি ধাপে ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয় 3টি ধাপে, এবং সফটওয়্যারকে ডিলিট করার জন্য কতটি ধাপ প্রয়োজন হয়, 12টি। তার মানে সফটওয়্যার ডিলিট করা একটু কঠিন প্রক্রিয়া। তো আশা করি সেগুলো নিয়ে তোমরা একটু বিস্তারিত জানবা। এরপরে আসছে কম্পিউটারের নিরাপত্তা। কম্পিউটার নিরাপত্তার জন্য যে ভাইরাস বা অ্যান্টিভাইরাস যে সিস্টেম গুলো, ঠিক আছে, তো কম্পিউটারেও যে কম্পিউটারকে যে ভাইরাস আক্রমণ করে, ঠিক আছে, সেটা নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন 1980 সালে ফ্রেড কোহেন, ঠিক আছে, ফ্রেড কোহেন 1980 সালে তিনি ধারণা দিয়েছিলেন। তো বিভিন্ন ভাইরাসের নামগুলো আছে সেগুলো তোমরা একটু পড়বা। তবে আমি কিছু কিছু অ্যান্টিভাইরাসের নাম বলে দিই। অ্যান্টিভাইরাস মানে কি, সে ভাইরাস গুলোকে যারা ধ্বংস করবে, দমন করবে, ঠিক আছে, যেমন এভিজি, অ্যাভিরা, অ্যাভাস্ট, এগুলো হচ্ছে কি অ্যান্টিভাইরাস। সেগুলো হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের পরীক্ষার জন্য। এবার আমি যে এটা নিয়ে আলোচনা করব সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম প্রোটেক্ট করার জন্য 2FA, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলতে কি, ফর এক্সাম্পল তোমার ফোনের সাথে বা জিমেলের সাথে যে তুমি যে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করে রেখেছো সেটাকে 2টা স্টেপে ভেরিফাইড করে রাখা, তাহলে দেখা যাচ্ছে কি হ্যাকাররা যেন হ্যাকিং না করতে পারে। তো সাইবার ক্রাইমের কি কি হয়ে থাকে, বেশ কিছু ধরনের সাইবার ক্রাইম হয়ে থাকে। হ্যাকিং এর বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি। ধরো আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়েছি হ্যাকিং এর উদ্দেশ্যে, তাহলে আমি একজন স্প্যামার, আর আমি যে লিঙ্ক পাঠালাম এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্যামিং, ঠিক আছে। এবার তুমি কি করলে, লিঙ্কে ক্লিক করে ফেললা, লিঙ্কে ক্লিক করে তুমি তোমার তথ্য দিয়ে ফেললা। তথ্য দিয়ে ফেলা মানে কি, এটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় ফিশিং। তুমি নকল ওয়েবসাইটে তথ্য দিয়ে দিলা। এবার তুমি যে তথ্যটা দিলা সেটা তো আমার কাছে আসছে। এবার আমি সেই তথ্যটা ব্যবহার করে অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নিয়ে ফেললাম, এটাকে বলা হচ্ছে হ্যাকিং। তাহলে হ্যাকিং এর আগে আরো 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে স্প্যামিং এবং একটা হচ্ছে ফিশিং, তারপরে না আসছে হ্যাকিং, ঠিক আছে। আরেকটা আছে ব্রুট ফোর্স অ্যাটাক, মানে ফর এক্সাম্পল তুমি অনেকজন মিলে একটা টার্গেটে অ্যাপ্লাই করছো, সেটা সাকসেসফুল হতে পারে আবার ফেলও হতে পারে। সো মানে কোনো সম্ভাবনা নিয়ে আগিয়ে অ্যাটাক করছো, যদি অ্যাটাক করে ফেলো তাহলে সেটা হচ্ছে কি সাইবার ক্রাইম হয়ে গেল। তারপরে ইনক্রিপ্ট প্রসেস একটা আছে। ইনক্রিপ্ট প্রসেস বলতে ফর এক্সাম্পল আমি তোমাকে যে ডেটাটা পাঠাচ্ছি সেটা যদি, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে একটা কোনো প্রেমিক যুগল একজনকে মেসেজ পাঠাচ্ছে আই লাভ ইউ, বাট সেটা যদি ভুল কোনো মানুষের হাতে জমা পড়ে যায় তাহলে কিন্তু কি সে কিন্তু সেখানে মাইর খাবে, ঠিক আছে। তো সে যদি আই লাভ ইউ না পাঠিয়ে সে এই যে ধরো ফর এক্সাম্পল আই লাভ ইউ, তো আই এর পজিশন হচ্ছে 9 নাম্বার, এল এর পজিশন হচ্ছে 12 নাম্বার, এবং ইউ এর পজিশন হচ্ছে সামথিং হয়তো বা 19, আমি অতটা ভালো জানি না অবশ্য। তো প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন অনুযায়ী যদি আমি এইভাবে মেসেজটা পাঠাই 9, 12, 19, তাহলে কিন্তু যাকে পাঠাচ্ছি তাকে যদি বলে দিই যে তুমি এটা ওয়ার্ডে কনভার্ট করে নিবা তাহলে কিন্তু সে ডেটাটা ঝুঁকির মুখে পড়লো না। তাহলে আমি এখানে কি করলাম,
আমার যেটা ডেটা, এই যে আমার যে ডেটাটা আমি এখানে লিখেছি সেটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট। আর এটাকে যে কনভার্ট করে এনক্রিপশন করে আমরা কি করেছি, এখানে এনক্রিপশন করেছি, এনক্রিপ্ট করেছি, কি করেছি, এনক্রিপ্ট করেছি, এটাকে বলা হয় এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করে পাঠিয়েছি, এনক্রিপ্ট করার ফলে যেটা হলো সেটাকে বলা হয় সাইফার টেক্সট। তাহলে এটা হচ্ছে প্লেন টেক্সট, এটাকে বলা হয় প্লেন টেক্সট, আর এটাকে বলা হয় সাইফার টেক্সট। তো এই এনক্রিপশন পদ্ধতির দ্বারা যে হ্যাকিং গুলো বা তথ্যের চুরিগুলো ঠেকানো যায় সেই প্রক্রিয়াটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপর একটা ব্যাখ্যা আছে ডিডস। ডিডস বলতে মূলত বোঝানো হচ্ছে নির্দিষ্ট কোনো ডিভাইসে প্ল্যান মাফিক অ্যাটাক করা। ঠিক আছে, নির্দিষ্ট কোনো ডিভাইসে অনেকজন মিলে কোনো অ্যাটাক করলে সেটাকে বলা হচ্ছে তোমার ডিডস। তো ডিডস এবং ব্রুট ফোর্স অ্যাটাকের মধ্যে কিছু পার্থক্য আছে। ব্রুট ফোর্সে সবাইকে ট্রাই করা হয়, সবার অ্যাকাউন্ট হ্যাক করা ট্রাই করা হয়, আর ডিডসে নির্দিষ্ট অ্যাকাউন্টকেই টার্গেট করা হয়। ঠিক আছে, যেমন বিখ্যাত ব্যক্তিবর্গ। এবার সাইবার বুলিং নিয়ে আমি একটু বলবো। অনলাইনে কেউ কাউকে গালিগালাজ করছে, অনৈতিকভাবে অশ্লীল ভাষায় কেউ কাউকে গালিগালাজ করছে, এটা সাইবার বুলিং। এবং আরেকটা আছে যারা ব্লগার, তারা হচ্ছে কি করে, ফেক নিউজ ছেড়ে দেয়, কোনো কিছু যাচাই বাছাই না করেই ফেক নিউজ বা গুজব বা মব তৈরি করে। সো এইরকম এগুলো হচ্ছে সাইবার বুলিং এর উদাহরণ। তারপরে হচ্ছে অনলাইনের ফলে অনেকে আসক্তি হচ্ছে, অনেকের জীবন একদম শেষ হয়ে গেছে করোনার পরে। অনলাইনে যেমন আমরা পজিটিভ সাইড পেয়েছি, নেগেটিভ সাইডও আছে। তো আশা করি একটা সময় যাওয়ার পরে তোমাদের এই জিনিসগুলো ঘাটতি পূরণ হয়ে যাবে। এগুলো আসলে পরামর্শ দিয়ে ঠিক করার মতন না, তবে এতটুকুই বলবো যে তোমরা যেভাবে ভাবছো, তোমরা যেভাবে আগাচ্ছ, ঠিক আছে, সেটা তোমার পরিবারের জন্য পজিটিভ কিনা একটু ভেবে দেখবা। এরপরে আমরা তথ্য অধিকার আইন নিয়ে একটু কথা বলবো। চ্যাপ্টার 2 এর লাস্ট কনসেপ্ট গুলোর মধ্যে একটা 2009 সালে তথ্য অধিকার আইন নিয়ে একটা ল বাংলাদেশে ইনস্টল করা হয়েছে। সেখানে 20টা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তথ্য অধিকার আইন কত সালে প্রচলন করা হয়েছে? 2009 সালে। কয়টি বিষয় সম্পর্কে? সর্বমোট 20টি বিষয় সম্পর্কে। এরপর ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং মানে কি, সমস্যার উৎস বের করে তাকে সমাধান করা। এটা মানুষ ধরো বুঝতেই পারছে না কম্পিউটার কোথায় ভুল করছে বা কম্পিউটার কেন কাজ করতে পারছে না, তো ট্রাবল শুটিং এ দিলে কম্পিউটারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ধরে ফেলে যে সে কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং সেই জায়গায় সে নিজেই মেরামত করে দেয়। এটাকে বলা হচ্ছে ট্রাবল শুটিং, সমস্যা উৎস বের করে তাকে সমাধান করে ফেলা। এরপরে আসে পাইরেসি। পাইরেসি মানে কারো সম্পাদনা কর্ম, মানে কারো কোনো কিছু কপি করে আংশিক বা হুবহুকে নিজের মতন নিজের বলে চালিয়ে দেওয়াকে বলা হয় পাইরেসি। তো পাইরেসি নিয়েও বাংলাদেশে ল আছে, 2011 সালে এটা এসেছে। তো সে ল মোতাবেক বিশ্বের এবং পাইরেসি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বিশ্বের প্রায় 10 জন মানুষের মধ্যে 7 জন মানুষ পাইরেসি মুক্ত। তার মানে বাকি 3 জন পাইরেসির অন্তর্ভুক্ত, তারা 3 জন কপি করে। ঠিক আছে, বিশ্বের 10 জন মানুষের মধ্যে 3 জন কপি করে, তার মানে এটা কিন্তু খুব সাংঘাতিক নিউজ কিন্তু। ঠিক আছে, এরপরে চ্যাপ্টার 2 এর শেষের দিকে কিছু ছকে ডেস্কটপের 16টা প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলা হয়েছে। তোমরা সেগুলো রিডিং এর মতন পড়তে পারো। এবং বেসিক্যালি এই সমস্যাগুলোর জন্য বা এই টপিকগুলোর জন্য আমার মনে হয় সবকিছু পড়ার দরকার নেই। তুমি দেখে দেখে ভেবে ভেবে শুধু বোর্ড কোশ্চেন্স গুলো সলভ করে যাবে। ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট যে প্যাটার্ন গুলো থাকে সেগুলো সলভ করে যাবে, আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের কিন্তু চ্যাপ্টার 1 এর পর কি শেষ হলো, চ্যাপ্টার 2 শেষ হলো। ঠিক আছে, চ্যাপ্টার 2 শেষ হলো। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চ্যাপ্টার 3 তে এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এ পাবা। হ্যাঁ, তো আমি যেহেতু এইচএসসি স্পেশালিস্ট একজন টিচার, তো আমি তোমাদের মনে হয় একটু এখান থেকে ভালো ধারণা দিতে পারবো। হ্যাঁ, চেষ্টা করি তো অ্যাটলিস্ট, নাকি? তো প্রথমেই যেটা আসে ইন্টারনেট। ইন্টারনেট তো আমি আগেই বললাম আরপানেট থেকে এসেছে। ঠিক আছে, এই আরপানেটের জন্য যিনি কাজ করেছেন এটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তো মনে করে দেখো তো আরপানেট শব্দটা আসলে কার কাছ থেকে এসেছিল। ঠিক আছে, যে আরপানেটের কথা বলছি, এই আরপানেট প্যাটার্নটা কার কাছে এসেছিল, বিশেষ কিছু ব্যক্তির বিশেষ কিছু অর্জন নিয়ে আমরা এখানে কথা বলেছি কিন্তু। তো একটু মনে করে দেখো আরপানেট কার দ্বারা আসলে আমাদের কাছে পরিচিত হয়েছিল। সো প্লিজ, তো আরপানেট কি, আইপি ব্যবহার করে, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে, একটা নির্দিষ্ট প্রোটোকল, একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে থাকলে সেটাকে বলা হয় প্রোটোকল। সো আইপি ব্যবহার করে এই আরপানেট বা ইন্টারনেট আমাদের কাছে পরিচিত হয়েছে, যা পুরো বিশ্বে একটা জাল তৈরি করেছে, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো ইন্টারনেট পুরো বিশ্বে একটা বিস্তৃত জাল, যার মাধ্যমে এখানে একটা শব্দ আসে গ্লোবাল ভিলেজ। যেমন গ্রামের একটা মানুষ তার পাশের বাসার মানুষের সাথে খুব দ্রুত সংযোগ স্থাপন করতে পারে,
ঠিক আছে, এই ইন্টারনেটের ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারনেট। ডিজিটাল কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 3-তে। ডিজিটাল কন্টেন্ট মানে কি, এই যে আমরা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এসব দিই, এগুলোই হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। ঠিক আছে, তো ডিজিটাল কন্টেন্টের বিভিন্ন, যেমন আমরা টেক্সটে লিখছি, তারপর হচ্ছে পিডিএফ দিচ্ছি, তারপর অডিও ভিডিও দিচ্ছি ক্লাসের, সো এগুলোই তো ডিজিটাল কন্টেন্ট। এরপর একটা কনসেপ্ট নিয়ে লেখা আছে, ই বুক নিয়ে লেখা আছে। ঠিক আছে, ইলেকট্রিক বুক। ই বুকের বেশ কয়েকটা ফরম্যাট আছে, পিডিএফ যেমন, ঠিক আছে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপর হচ্ছে ওয়েবসাইটে যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে যা দেখতে পাই, মানে শুধু এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ না, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েবসাইটে যা আমরা দেখি তা বেসিক্যালি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, তো এটাও কিন্তু একটা ই বুকের ফরম্যাট। তারপর ই পাব একটা আছে, সেটাও ই বুকের একটা উদাহরণ। তারপরে চৌকস ই বুক, এটাও ই বুকের একটা প্যাটার্ন। ই বুক অ্যাপ, অনেক ধরনের অ্যাপ পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন প্রতিষ্ঠানের, সেগুলো কিন্তু ই বুকের উদাহরণ। সেগুলো বহুপদীতে পড়লেও পড়তে পারে। এরপরে আসছে তোমার ইন্টারনেট, মানে শিক্ষাক্ষেত্রে কিভাবে অবদান রাখছে। এই যে ভিডিও ক্লাস বা অনলাইন এক্সাম নিচ্ছি, এগুলো ইন্টারনেট এডুকেশনের প্রভাব রাখছে। এবার একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যেটা চ্যাপ্টার 4 এর সাথে আছে, এইচএসসি আইসিটি ওয়েব পেজ। ঠিক আছে, দেখো আমাদের খাতার পাতা আছে, রাইট? খাতার যেমন অনেকগুলো পাতা আছে, ঠিক একইভাবে ওয়েবসাইটের অনেকগুলো ওয়েব পেজ আছে। ঠিক আছে, তো ওয়েব পেজ 3 ধরনের, হোম পেজ, মেন পেজ, সাব মেন পেজ। ঠিক আছে, হোম পেজ কোনটা, যে আমরা যেখানে ফেসবুকে লগ ইন করার জন্য ইমেল বা নাম্বার বা পাসওয়ার্ড দিই, ওটা হচ্ছে হোম পেজ। এবার লগ ইন করে ফেললাম, তারপর আসলো মেন পেজ, এবং তার আন্ডারে যতগুলো পেজ থাকে তাদেরকে বলা হয় সাব মেন পেজ। তাহলে হোম পেজ কয় ধরনের, ওয়েব পেজ কয় ধরনের? 3 ধরনের। তো এই এক বা একাধিক, একটা পেজ নিয়েও একটা ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে, একাধিক ওয়েব পেজ মিলেও ওয়েবসাইট তৈরি হতে পারে। সেই যে ওয়েবসাইট নিয়ে এখন আলোচনা আসবে। ওয়েবসাইট বেসিক্যালি 2 ধরনের। ঠিক আছে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোন ধরনের ওয়েবসাইটকে বলা হয়? যে সকল ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্ট গুলো পরিবর্তন করা যায় না, ফিক্সড, সে ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্ট নিয়মিত আপডেট করা যায়, পরিবর্তন করা যায়, তাদেরকে কি বলা হয়? ডাইনামিক ওয়েবসাইট। তো এই যে আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম না, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায় না। তো খুব সিম্পল একটা বিষয়, আমরা মনের ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করি। সো ওয়েব ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ওয়েব পেজ লেখা হয়, এবং অনেকগুলো ওয়েব পেজ মিলে ওয়েবসাইট হয়। এখন মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা তুমি যদি দৃশ্যমান করতে চাও, তাহলে এখানে বেশ কিছু প্রসিডিওর আছে। মনে করো আমি একটা ওয়েবসাইট বানিয়েছি কিছু ওয়েব পেজ মিলে, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না। কারণটা কি? আমি আমার ওয়েবসাইটটা সার্ভারে রাখিনি, ওয়েব সার্ভারে রাখিনি। এখন প্রশ্ন হতে পারে, ওয়েব সার্ভার কি আসলে? ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটটা বানিয়ে, ওয়েব সার্ভার বলতে যেখানে পৃথিবীর সমস্ত ওয়েবসাইটের সমস্ত ব্যবহারকারী তথ্য থাকে। তোমার ফেসবুকে যে অ্যাকাউন্টটা আছে, সেটা কিন্তু ফেসবুক ওয়েবসাইটের আন্ডারে। তোমার ইউটিউবে যে চ্যানেলটা আছে, সেটা ইউটিউব ওয়েবসাইটের আন্ডারে। ঠিক তেমন ভাবে আমিও একটা ওয়েবসাইট বানিয়েছি মনে করো। এখন এই 3টা ওয়েবসাইট সার্ভারে আছে, পৃথিবীর সকল ওয়েবসাইট সার্ভারে আছে। তাহলে তুমি যখন তথ্য নিবা, তুমি আমার কাছ থেকে তথ্য নিবা না, তুমি কোথা থেকে তথ্য নিবা? সার্ভার থেকে তথ্য নিবা। ঠিক আছে, কিন্তু তুমি সরাসরি সার্ভার থেকে তথ্য নিতে পারবা না। তুমি একজন ব্যবহারকারী হিসেবে, ওয়েব ক্লায়েন্ট হিসেবে তুমি একটা ব্রাউজার ইউজ করবা। ব্রাউজার তো আমরা জানি, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, সাফারি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। গুগল.com না, কিন্তু গুগল.com ওয়েবসাইট। গুগল কিসের কথা বললাম? ক্রোম। এ সকল ব্রাউজার ব্যবহার করে তুমি তার সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ দিবা। সার্চ ইঞ্জিনে গিয়ে কি সার্চ দিবা? মূলত একটা ওয়েবসাইটকে খুঁজে বের করার 2টি প্রক্রিয়া অবলম্বন করা হয়। একটি ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়? ইউআরএল। এবং এই ইউআরএল 2 ধরনের, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে কি ডোমেন। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি? ধরো তোমাকে কিছু অঙ্ক দিয়ে একটা, ধরো ফর এক্সাম্পল 217.13.135.7 এমন একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, কিছু সংখ্যা দিয়ে তোমাকে ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে। ঠিক আছে, কিছু সংখ্যা দিয়ে তোমাকে ঠিকানা দিয়েছে। আর ডোমেন কি? ওই যে লেখা থাকে না, http://www.fb.com, সেটাকে বলা হয় ডোমেন। তো
আমি ওয়েবসাইট বানিয়েছি, আমি আমার ওয়েবসাইটকে সার্ভারে রেখেছি। তুমি একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করে এই আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস অথবা ডোমেন যে কোনো একটা দিয়ে সার্চ দিয়েছো, তাহলেই কিন্তু তুমি আমার তথ্যটা পাবা। তো এই পুরো প্রক্রিয়াটা বোঝানোর জন্য কি কি বোঝাতে হয়েছে? ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, সার্ভার, ঠিক আছে, এবং ক্লায়েন্ট সম্পর্কে বোঝাতে হয়েছে। আশা করি তোমাদের কিঞ্চিত কিছু ধারণা পেলা। আশা করি এটা সম্পর্কে বিস্তারিত যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন আরো বিস্তারিত জানার তোমাদের সুযোগ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে চ্যাপ্টার 3 সম্পর্কে যে আলোচনাগুলো রয়েছে এখানে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তাহলে আমরা কি কমপ্লিট করে ফেললাম? চ্যাপ্টার 3। আমি তোমাদেরকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণেই যে আসলে ইন্টারমিডিয়েট আইসিডিতে এর বেশি ক্লাস দেওয়া উচিত না আসলে, ঠিক আছে, কারণ যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। সো আমি মিনিমাম কিছু দিয়েই আসলে কোর্সের জাস্ট একটু ধারণাটুকু দিতে চাচ্ছি। হ্যাঁ, যারা রিডিং পড়োনি তাদের জন্য এটা ফলপ্রসূ হতে পারে। চ্যাপ্টার 4-এ দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা লেখালেখির জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেল, মানে স্প্রেডশিট, যেটা হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। সো মাইক্রোসফট ওয়ার্ডের যে ফরম্যাটটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 2007 সালের ফরম্যাটটা নিয়ে, যেটা লেখালেখির জন্য ব্যবহার করা হয়। কোনো নতুন ফাইল তৈরি করা, ওপেন করা, সেভ করা, ঠিক আছে, এবং ক্লোজ করা, এসব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং স্প্রেডশিট, ঠিক আছে, যেটা মাইক্রোসফট স্প্রেডশিট মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। তো মাইক্রোসফট এক্সেল কি হয়? ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিং টেক্সট রয়েছে, মানে একটা লেখাকে তুমি কিভাবে পরিবর্তন করতে পারো সেটার জন্য একটা রিবন, মানে ওই যে অনেকগুলো অপশন থাকে না, অনেকগুলো মেনু থাকে না মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, ওই অংশটুকুকে বলা হয় রিবন। সো রিবনে ফন্ট যে বক্সটা রয়েছে, দেখবা ফন্ট যে বক্সটা, হোমে ক্লিক করার পরে দেখবা ফন্ট নামক একটা আলাদা বক্স রয়েছে। সেখানে একটা লেখার স্টাইল চেঞ্জ করা যায়, মানে একই, দেখো এখানে ইংরেজি লেখা আছে দুই জায়গায়, কিন্তু স্টাইল কিন্তু আলাদা, ঠিক আছে। একটা লেখার যদি ফন্ট চেঞ্জ করতে চাও তাহলে স্টাইলটা ব্যবহার করা যায়। তারপর একটা লেখার কালার চেঞ্জ করতে চাইবা, সেটাও ওই ফন্ট ট্যাগ দিয়ে করা যায়। একটা লেখার সাইজ চেঞ্জ করতে চাচ্ছ, বড় বা ছোট করতে চাচ্ছ, সেটাও ফন্ট ট্যাগ দিয়ে করা যায়, ওই যে ফন্ট কমান্ডটা দিয়ে করা যায় রিবনে যে অংশটুকু রয়েছে। হোমে যাব, হোমে যাওয়ার পর ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর এই আনুষঙ্গিক কাজগুলো আমরা করতে পারবো, যেটা নিয়ে বোর্ড বইয়ে আলোচনা করা হয়েছে। তারপরে বুলেট নিয়ে আলোচনা করা হয়েছে। বুলেট বলতে মূলত কি বোঝানো হয়? আনঅর্ডার লিস্ট। ধরো তুমি 1, 2, 3 দিয়ে কোনো কিছু ফর এক্সাম্পল প্রদর্শন করছো, এটাকে বলে নাম্বারিং। তুমি যদি একাধিক উপাদানকে 1, 2, 3 দিয়ে উপস্থাপন করো সেটাকে বলা হয় নাম্বারিং। আর তুমি যদি 1, 2, 3 দিয়ে উপস্থাপন না করে বিশেষ কোনো চিহ্ন দিয়ে, ধরো এরকম চিহ্ন দিয়ে 3টা উপাদান, ধরো বাংলা, ইংলিশ, আইসিটি, এমন কিছু প্রদর্শন করতে চাচ্ছ, কোনো চিহ্ন দিয়ে প্রদর্শন করতে চাচ্ছ, তাহলে সেটাকে বলা হয় বুলেটিং বা বুলেট, ঠিক আছে। তো বুলেটকে বলা হয় আনঅর্ডার লিস্ট এবং নাম্বারিং কে বলা হয় অর্ডার লিস্ট, কারণ সে 1, 2, 3 বা এবিসি বা রোমান 1, 2, 3 অনুযায়ী কোনো আইটেম গুলোকে সাজিয়ে থাকে। এরপরে হচ্ছে তোমার প্যারাগ্রাফের জন্য যে আমরা লাইন ডিসটেন্স চাই, ঠিক আছে, প্যারাগ্রাফের জন্য একটা গুরুত্বপূর্ণ, এটা বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম। সো এটার জন্য কি করতে হবে? তোমাকে হোমে যেতে হবে, পেজ লেআউটে যেতে হবে, প্যারাগ্রাফ লাইনের ওখানে গিয়ে ডিসটেন্সটা, মানে একটা লেখা এবং অপর লেখার মধ্যে কি পরিমাণে স্পেস থাকবে সেটা তুমি কিন্তু নির্ধারণ করে দিতে পারো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে 1 পৃষ্ঠার বেশি হয়ে গেছে, সো আমরা তো খাতায় তো কাটাকাটি করতে পারি না, কিন্তু ওখানে কি প্যারাগ্রাফ স্পেসিং এর মাধ্যমে মানগুলো কমিয়ে তাকে 1 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ করতে পারি। এরপরে একটা টেবিল কিভাবে সংযোজন করা হয়? টেবিল সংযোজন করার জন্য ইনসার্ট প্লাস টেবিল, ইনসার্ট ক্লিক করার পর টেবিলে ক্লিক করতে হবে। তারপরে কি টেবিল আমরা যতগুলো রো বা কলাম নিতে চাই সেগুলো আমরা নিতে পারবো, চাইলে এক্সট্রা কলামও নিতে পারবো, এক্সট্রা সারিও নিতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনো ছবি, তারপরে কোনো আকৃতি, ঠিক আছে, বা কোনো চার্ট, মানে পাই চার্ট, বার চার্ট, এসব কোনো চার্ট নেওয়ার জন্য কমান্ডটার নাম কি? সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করা লাগবে রিবনে, তারপরে ইলাস্ট্রেশনে ক্লিক করা লাগবে, তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো পাবো। তারপরে আমরা অনেক সময় কোনো পৃষ্ঠার ওপরে অথবা নিচে কিছু লিখতে চাই না। উপরে ধরো যে তুমি লিখছো আইসিটি আর নিচে লিখছো ধরো যে চ্যাপ্টার 1 বা 2 এরকম কিছু লিখতে যাচ্ছ। সো কোনো পৃষ্ঠার উপরে কিছু লেখার জন্য ক্লিক করতে হয় ইনসার্টে, তারপরে অপশন থাকে হেডার, হেডার বলতে উপরে যেটা ব্যবহার করা হয়, আর ফুটার। তো হেডার আর ফুটার একটা ডেমো দেওয়া থাকে, তুমি তোমার ইচ্ছা মতন যা লিখতে চাও লিখে দিবা। এটা লিখলে কি হবে? ওই যে যতগুলো তুমি পৃষ্ঠা
পৃষ্ঠাতে লিখবা, সবগুলো পৃষ্ঠাতে, ধরো 5টা পৃষ্ঠায় তুমি কোনো ডকুমেন্ট লিখেছো, 5টা পৃষ্ঠাতে হেডার একই রকম থাকবে, ফুটার একই রকম থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপরে পেজ লেআউট নিয়ে কথা বলবো। পেজ লেআউট মানে মার্জিন, তোমার মার্জিন কতটুকু দিতে চাও। অবশ্যই বোর্ড পরীক্ষার মতন তোমরা কেউ মার্জিন দিতে চাও না। সো পেজ লেআউটে ক্লিক করে পেজ সেটআপে ক্লিক করলে অটোমেটিক্যালি মার্জিনকে ডিফল্ট করার জন্য অপশনগুলো চলে আসে। স্পেল চেকিং ডায়লগ বক্স, ঠিক আছে, একটা রয়েছে। ধরো অনেক সময় যেমন আমরা আমেরিকান অ্যাকসেন্টে কালার বানানটা হচ্ছে এটা, টিম বার্নার্স-লি আছে না, তিনি কিন্তু একজন আমেরিকান ছিলেন, তো তিনি কালার বানান এটা লিখেছেন, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউএস এর ফরম্যাট, কিন্তু ইউকে মানে ব্রিটিশ, আমাদেরকে শাসন করেছে বলতো, ব্রিটিশরা শাসন করেছে। সো ব্রিটিশরা আমাদের যে কালার বানান শিখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে COLOUR। তো তুমি ধরো যে ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছো ইউকে, তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছো ইউএস এরটা, আর তুমি কালার বানান সঠিক লিখেছো, ধরো আমরা যেটা সচরাচর ব্যবহার করি, কিন্তু সেটা কি দেখাবে, ভুল দেখাবে। সো মাইক্রোসফট ওয়ার্ডে এরকমও ফরম্যাট আছে যেখানে স্পেল চেকিং ডায়লগ বক্স আছে, যেখানে তুমি ভুল করলে তোমাকে লেখাটা বা সেই শব্দটা লাল কালি দিয়ে দেখাবে। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত সেটা সংশোধন না করছো, তোমাকে সেটা লাল কালি দিয়েই প্রদর্শন করে সতর্ক করা হবে। এটাকে বলা হয় স্পেল চেকিং ডায়লগ বক্স, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি স্প্রেডশিট নিয়ে একটু আলোচনা করি। স্প্রেডশিট নিয়ে খুব অল্প আলোচনা আছে, তবে যেহেতু আলোচনা আছে তাহলে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। স্প্রেডশিটে মূলত হিসাব করা হয়, কোনো হিসাবকে বিশ্লেষণ করা হয় এবং সহজে উপস্থাপন করা হয়। ধরো ফর এক্সাম্পল যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে তাদের কিন্তু হিসাব নিকাশ, যারা হচ্ছে বিভিন্ন হোলসেলার বা ধরো যে ফর এক্সাম্পল বাইরে কোনো কেনা বেচা সাথে জড়িত, তাদেরকে কিন্তু একটা রিপোর্ট জমা দিতে হয়। সো রিপোর্টটা কি এক্সেল এর মাধ্যমে দেওয়া হয়। সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে এক্সেল ব্যবহার করা হয়। যারা মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল নিয়ে পারদর্শী না, তারা একটু জেনে রাখবা যে এই ওয়ার্ড আর এক্সেলে যদি তোমার সমান পরিমাণে দক্ষতা না থাকে, তাহলে তুমি সরকারি চাকরি পাবা, কিন্তু সেটা চতুর্থ শ্রেণীর চাকরি, পিয়ন নয়তোবা আয়া পদে। আমার মনে হয় এখানে কেউ সেটুকু চাইবে না, তাই ঝটপট এটা শিখে ফেলবে। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে এবং তুমি অনেকে জানো হয়তো বা অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়েও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল শেখা যায়, বা অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু এই দুইটা সফটওয়্যার, অ্যান্ড্রয়েডের উপযোগী সফটওয়্যার রয়েছে, সার্চ দিলে খুঁজে পাবা। সো প্লিজ, তো স্প্রেডশিটে তথ্যগুলো করা হয়। বর্তমানে স্প্রেডশিটে এমন একটা প্রক্রিয়া রয়েছে যে ফর এক্সাম্পল তুমি 10 জনের কাছে একটা লিঙ্ক আছে, তারা প্রত্যেকদিন যে খরচটা হচ্ছে তারা আপডেট করে নিচ্ছে, এই তথ্যটা 10 জনের কাছে পৌঁছে যাবে। তো এটা হচ্ছে স্প্রেডশিটের সব থেকে নতুন সংযোজন। স্প্রেডশিটে কোনো সূত্র লেখার জন্য, ফর্মুলা লেখার জন্য সর্বদা ইকুয়াল দিয়ে শুরু করা হয়। হ্যাঁ, সর্বপ্রথমে ইকুয়াল দিয়ে কোনো ফর্মুলা বা ফাংশন লেখা হয়। এবং স্প্রেডশিটে গুণের জন্য স্টার ব্যবহার করা হয়, কারণ আমাদের গুণের জন্য কম্পিউটারে কিন্তু কোনো গুণ চিহ্ন নাই। কি ব্যবহার করা হয়? স্টার। ভাগের জন্য ব্যবহার করা হয় স্ল্যাশ। হ্যাঁ, এটা আমি একটু শেখাই তোমাদেরকে। পুরো একজন মানুষের চিত্র আঁকাবা, তাকে ডান হাতে যদি কোষে চড় মারো সেটাকে বলা হয় স্ল্যাশ, ডান হাতে। আর যদি তাকে যদি বাম হাতে কোষে চড় মারো, ঠিক আছে, বাম হাতে যদি কোষে চড় মারো সেটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। কি বলা হয়? ব্যাক স্ল্যাশ। তো এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। তো ভাগের জন্য কি ব্যবহার করা হয়? যে ডান হাতে যেটা কোষে চড় মারা হয়, স্ল্যাশ। ওকে। শতকরার জন্য পার্সেন্টেজ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? পার্সেন্টেজ। বা কিবোর্ডে শর্টকাট Shift+5 প্রেস করলেও কিন্তু শতকরার কাজটা হয়ে যায়। তো আশা করি এখান থেকে তোমরা কিছু ধারণা পেলা, যে ধারণা থেকে তোমরা বাকি অংশগুলো সুন্দরভাবে পড়ে, ঠিক আছে, এখানে কিন্তু আমি সার্বিক ধারণা দিচ্ছি না, আমি আনুপাতিক হারে যতটুকু ধারণা না দিলেই না, ঠিক আছে, বা একটা বই রিভাইজ করার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি ব্যাখ্যা করছি। মূলত এই 4টা অধ্যায় থেকে তুমি মিনিমাম ধরে নাও 17 থেকে 18টা বা 16টা প্রশ্ন কমন পাচ্ছই। যেমন চ্যাপ্টার 1 থেকে আমরা 4টা কোশ্চিন বিগত সালগুলোতে দেখেছি, চ্যাপ্টার 2 থেকে একটু বেশি হয়, 5টা কোশ্চিন হয়, চ্যাপ্টার 3 থেকে 4টা হবে, চ্যাপ্টার 4 থেকেও 4টা কোশ্চিন হবে, ঠিক আছে, ভাগ্য ভালো থাকলে 5টা কোশ্চিন হতে পারে। সেটা হচ্ছে 1 2 3 4 এর ধারণা। আইসিডি যে সব থেকে, এসএসসি আইসিডি সব থেকে বিরক্তিকর যে চ্যাপ্টারটা, সব থেকে বড় যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। হিউজ কনসেপ্ট ভাই, হিউজ। সো আমরা সেই 5 নাম্বার অধ্যায়ের কি কি নিয়ে আলোচনা করব এবং কোন জায়গা থেকে আলোচনা করব একটু এখান থেকে ধারণা দিই, ঠিক আছে। চ্যাপ্টার 5 কিন্তু অনেক বড়, অনেক বড় বলতে অনেক বড়, ঠিক আছে। তো চ্যাপ্টার 5 এ মাল্টিমিডিয়া, গ্রাফিক্স, ঠিক আছে, ইলাস্ট্রেটর এসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ তুমি একটা ছবি, একটা লেখা বা একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজকে ডিজাইন কিভাবে করবা, ঠিক
ঠিক আছে, এই সকল নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা আসে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কি? একাধিক মিডিয়া। তো তুমি আমার ভিডিও দেখছো, এখানে কি আমার ছবিও রয়েছে, ভয়েসও রয়েছে, অ্যানিমেশনও রয়েছে। সো এটাই বেসিক্যালি মাল্টিমিডিয়া। যেমন প্রজেক্টর একটা মাল্টিমিডিয়া, রেডিও মাল্টিমিডিয়া না, রেডিওতে শুধু শোনা যায়, টিভি মাল্টিমিডিয়া। ঠিক আছে, যেখানে একাধিক মিডিয়া থাকে সেটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া। খুব সিম্পল। মাল্টিমিডিয়ার জন্য মাধ্যমগুলো মানে কি কি মাধ্যম ইউজ করা হয়? টেক্সট, ইমেজ, ওয়ার্ড, ভিডিও, অডিও, অ্যানিমেশন। ঠিক আছে, এবং আইসিটিতে কিন্তু এগুলোর অবদান রয়েছে। যেমন আমরা অ্যানিমেশন বানাতে, গেম খেলতে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করতে দেখি না আমরা টিভিতে। আবার বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি। ঠিক আছে, বানানোর জন্য ব্যবহার করা হয়, দেখার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আমি আলোচনা করব প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে। প্রেজেন্টেশন সফটওয়্যার মানে পাওয়ার পয়েন্ট। আমরা প্রথমে আলোচনা করলাম মাইক্রোসফট ওয়ার্ড এর আগের অধ্যায়ে, তারপরে মাইক্রোসফট এক্সেল, স্প্রেডশিট। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। ধরো আমার এখানে আমি উপস্থাপন করতে চাচ্ছি, এখানে যদিও এখানে ধরো একটা পাওয়ার পয়েন্ট আছে ধরো। সো আলটিমেটলি এই পাওয়ার পয়েন্ট দ্বারা আমি তোমার এই পাওয়ার পয়েন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্লাইড আছে, হ্যাঁ। সেগুলোকে বলা হয় কি? স্লাইড। তো পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করার জন্য যেটা ব্যবহার করা হয়, স্লাইড লেআউটে, রিবনের স্লাইড লেআউটে ক্লিক করতে হয়, তারপরে স্লাইড অপশন ক্লিক করতে হয়। ঠিক আছে, তো এইভাবে মূলত পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তো একটা জিনিস মনে রাখবা, পাওয়ার পয়েন্ট ইন্ডিভিজুয়াল কোনো ডেটাকে, ঠিক আছে, আমি আরেকটু দেখাই। এই যে পাওয়ার পয়েন্টের ইন্ডিভিজুয়াল একটা পেজকে বলা হয় স্লাইড। ঠিক আছে, আর ধরো অনেকগুলো স্লাইড গুলো মিলে যেটা হয় হ্যান্ড আউটসাইড। ঠিক আছে, হ্যান্ড আউটসাইড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পাওয়ার পয়েন্টের মানে সেই জায়গাতে পৌঁছানোর জন্য কি কি করা লাগে? স্টার্টে ক্লিক করা লাগে, মেনুতে ক্লিক করা লাগে, অল প্রোগ্রাম সিলেক্ট করার পর ওখানে দেখবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এরকম অপশন চলে আসবে। ঠিক আছে, আমি কিন্তু বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির আলোকে বলছি, কারণ এসএসসি সিলেবাসে কিন্তু তার সফটওয়্যারের কথাই বলা হয়েছে। সো প্লিজ, পাওয়ার পয়েন্টে সেভ করতে হয়। সেভ করার জন্য সেভে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব। তুমি কি নামে সেভ করতে চাচ্ছ সেভাবে সেভ করতে পারবা। নিউ স্লাইড নিয়ে আসার জন্য কি কি করতে হয়? নতুন স্লাইড নিয়ে আসার জন্য Ctrl+M প্রেস করা লাগে, তাহলে নতুন স্লাইড চলে আসে। তবে পাওয়ার পয়েন্টে স্ক্রল করতে চাচ্ছি, ধরো ফর এক্সাম্পল, একটু খেয়াল করো, আমি স্ক্রল করতে চাচ্ছি, এক মিনিট, আমি স্ক্রল করতে চাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট থেকে, একটা পেজ থেকে অপর পেজ স্ক্রল করতে চাচ্ছি। সো স্ক্রল করার জন্য বেসিক্যালি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, ওখানে ওপরে কিবোর্ডের ওপরে F5 রয়েছে, F5 প্রেস করলে সেটা অটোমেটিক্যালি স্ক্রল হয়। ঠিক আছে, এরপরে পাওয়ার পয়েন্টে ব্যাকগ্রাউন্ডের জন্য কি ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য পাওয়ার পয়েন্টে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে যাবে। আমি এই যে কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, তো এই জন্য আমাকে কি করতে হবে? আমার হাতে এখন তো কিবোর্ডের অপশনটা ব্যবহার করা একটু কষ্টজনক, তাই আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের জন্য ডিজাইন, ঠিক আছে, ডিজাইন ব্যবহার করার, ডিজাইনে ক্লিক করা লাগে, তারপর হচ্ছে একটা অপশন পাবো ব্যাকগ্রাউন্ড স্টাইল, তারপরে তুমি তোমার ইচ্ছা মতন বা পছন্দ মতন স্টাইল চুজ করে নিতে পারবা। পাওয়ার পয়েন্টে কোনো ছবি সংযোজন করার জন্য ইনসার্টে ক্লিক করা লাগে, তারপর পিকে সিলেক্ট করা লাগে, তাহলে একটা ছবি চলে আসবে। পাওয়ার পয়েন্টে ট্রানজিশনের জন্য মানে অ্যানিমেশনের জন্য অ্যানিমেশনে ক্লিক করতে হয়, ট্রানজিশনে ক্লিক করতে হয়, তারপরে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করলে অ্যানিমেশন চলে আসে। ঠিক আছে, তো আর পাওয়ার পয়েন্টে ভিডিও অ্যাড করার জন্য কি করতে হয়? ইনসার্ট প্লাস মুভি প্লাস ফাইলে ক্লিক করলে কিন্তু কি হয়? ভিডিও চলে আসে। তারপরে আলোচনা করা হয়েছে গ্রাফিক্স নিয়ে। আমরা গ্রাফিক্সের জন্য অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি। সো অ্যাডোবি ফটোশপে আমরা নতুন ফাইলে এই কাজগুলো করতে পারি। এখানে কোনো ডিজাইন করা হয়, মূলত পাওয়ার পয়েন্টে স্লাইড বানানো হয়। অ্যাডোবি ফটোশপে একটা মানুষের চিত্র বা একটা দৃশ্যকল্প এসব ডিজাইন করা হয়। তো অ্যাডোবি ফটোশপে অনেক টুল বক্স আছে, অনেকগুলো আইটেম আছে। ঠিক আছে, যেমন সিলেকশন টুল রয়েছে, মুভ টুল রয়েছে। সিলেকশন মানে কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে সিলেক্ট করা। তারপর হচ্ছে কি, মুভ টুল রয়েছে, সেটা দিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় ওয়েব পেজে বিভিন্ন জায়গায় মুভ করানো যায়। ঠিক আছে, তারপরে ফেদার রয়েছে, ফেদার মানে কি, অবজেক্টের নমনীয়তা নিয়ে আসে সে। ঠিক আছে, তারপরে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সিলেকশনের জন্য, কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। স্ট্রোক আছে, স্ট্রোক বেসিক্যালি কি হয়, বর্ডার লাইন। ঠিক আছে, একটা অবজেক্টের বর্ডারকে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, থাম্বেল আইকন আছে। থাম্বেল আইকন বলতে, ফর এক্সাম্পল, প্রত্যেকটা ইউটিউবের একটা থাম্বেল থাকে, যে ছবিটা
মানে ভিডিও প্লে না হলেও দেখা যায়, সেটাকে থাম্বনেল বলা হয়। তো থাম্বনেল আইকন হয়, লেয়ার অবজেক্ট আছে, প্রত্যেকটা ভিডিও লেয়ার থাকে, অডিও ভিডিও বা টেক্সটের আলাদা। ধরো ফর এক্সাম্পল কি থাকে, লেয়ার, এই যে ধরো ভিডিওটা যখন শুরু হচ্ছে তখন কি একটা লেখা দেখাচ্ছে ইবিডি, এটা কিন্তু একটা আলাদা লেয়ারে আছে, আমার ভয়েসটা আলাদা একটা লেয়ারে আছে, আমার ভিডিওটা আলাদা একটা লেয়ারে আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো লেয়ার থাকে। তারপরে ফটোর ক্ষেত্রে তোমার হচ্ছে ফটো ফাইলের ক্ষেত্রে টার্গেট লেয়ারে, যেমন ফর এক্সাম্পল একটা লেয়ারে তুমি হচ্ছে কোনো একটা অবজেক্টের অপাসিটি বাড়াতে পারো, অপাসিটি মানে গাঢ়ত্ব, ঠিক আছে, মানে ব্রাইটনেস, ঠিক আছে, তারপর হচ্ছে এই সবগুলো বাড়াতে পারো। তারপরে লেয়ারে তুমি ডিলিট করতে পারবা, ঠিক আছে, কোনো একটা লেয়ারে গিয়ে নির্দিষ্ট অংশ ডিলিট করতে পারবা, কাট করতে পারবা, কপি পেস্ট, ঠিক আছে, ক্রপ, এই সকল করতে পারবা। তারপরে আরো অনেক আলোচনা আছে, একটা বাঁকানো ছবিকে তুমি সোজা করতে পারো, তারপর ইরেজ করতে পারো, মুছে দিতে পারো। গ্রেডিয়েন্ট বলতে ফর এক্সাম্পল 5 ধরনের গ্রেডিয়েন্ট আছে, 5 ধরনের রং ব্যবহার করতে পারো কম্বিনেশন দিয়ে। তো মনে রাখবা পৃথিবীর মৌলিক রং 3টি, লাল, সবুজ, নীল। তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারো, মূলত কোনো একটা ব্যানার বানানোর জন্য বা একটা লোগো বানানোর জন্য অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়, ঠিক আছে। এমনি ছবি আঁকার জন্য অ্যাডোবি ব্যবহার করলে হয়, বাট যেটা হচ্ছে র ফাইল লাগবে, যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করবা। এবং বড় ব্যানারের ক্ষেত্রে কি হয়, বড় ব্যানার যদি তুমি শুধু গ্রাফিক্স দিয়ে করো হবে না, ফেটে যাবে সেটা। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে অবজেক্ট কালার, গ্রেডিয়েন্ট, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো অবজেক্টকে বড় করার জন্য জুম ইন এবং ছোট করার জন্য জুম আউট ব্যবহার করা হয়। তারপরে সিলেকশন টুল নিয়ে তো আমি আলোচনা করলাম। তারপর হচ্ছে কি, কোনো লেয়ারকে ক্রিয়েট করা, ক্যান্সেল করা, কম্বাইন করা। লেয়ার বলতে যে বললাম ভয়েস, অডিও, টেক্সট, এগুলোকে আলাদা আলাদা লেয়ারে থাকে। তো এগুলো হচ্ছে কি করতে পারো তুমি, তৈরিও করতে পারো, ক্যান্সেলও করতে পারো, আবার একাধিক লেয়ারকে সংযোজনও করতে পারো। ধরো অন্য একজনের ভয়েস নিয়ে এসে আমার লেয়ারের উপরে ছেড়ে দিলা, জোরে করে ছেড়ে দিলা, আমার কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে লিডিং আছে, লিডিং মানে হচ্ছে লাইন গ্যাপ। লিডিং বলতে লাইন গ্যাপ কি বলা হয়, লিডিং, ঠিক আছে, মানে যে শব্দগুলো তোমাদের কাছে আনকমন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তারপরে হচ্ছে তোমার লেটার, মানে এরিয়া টেক্সট আছে, মানে অনেক সময় হয় না যে তুমি একটা গোল বৃত্ত দিয়েছো, গোলের চারিপাশে লিখতে চাচ্ছ, লোগোর ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, একটা বাঁকানো লাইন আছে, সেই লাইন বরাবর তুমি লিখতে চাচ্ছ। সো টেক্সটকে কিন্তু এরকম ভাবে গ্রাফিক্স দ্বারা বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা চেঞ্জ করা যায়। হ্যাঁ, সো এই হচ্ছে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা। খুবই বিদঘুটে একটা অধ্যায়, ঠিক আছে, আমি পড়াচ্ছি বলে বলছি না, তোমাদের ধারণা থাকা উচিত। এরপরে চ্যাপ্টার 5 এর পরে যে অধ্যায় নিয়ে আমরা আসলে শেষ করতে চাচ্ছি, যে অধ্যায় নিয়ে শেষ করা উচিত, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6টা নতুন সংযোজন তোমাদের জন্য, ঠিক আছে। এবং তোমরা চ্যাপ্টার 6 এ যে ল্যাঙ্গুয়েজটা পড়ছো, পাইথন ল্যাঙ্গুয়েজ, শুধু এতটুকু জেনে রাখবা, তোমরা যে পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখছো সেটা হচ্ছে কি পুরো বিশ্বের মধ্যে মোস্ট গ্রোয়িং, ঠিক আছে, মোস্ট গ্রোয়িং এবং মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইন্টারমিডিয়েট আইসিটিতে, এইচএসসি আইসিটিতে চ্যাপ্টার 5-এও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, কিন্তু সেখানে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো কাজে আসে না। কিন্তু বর্তমান এই পাঠ্যপুস্তকে আইসিটির মধ্যে যদি একটা পজিটিভ চেঞ্জ এসে থাকে, সেই পজিটিভ চেঞ্জটা হচ্ছে চ্যাপ্টার 6-এ, ঠিক আছে। তোমাদেরকে এমন একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটার আসলে বাস্তব অর্থে কার্যকারিতা রয়েছে, ঠিক আছে। তো আমার মনে হয় এটা এসএসসি তে পাইথন শেখাচ্ছে, ইন্টারমিডিয়েটে একটু আপডেট করা যেতে পারে। বাট দেখো বিষয়টা কিন্তু পুরোটা উল্টা, ঠিক আছে। এসএসসি তে বেসিক ফরম্যাট গুলো রেখে ইন্টারমিডিয়েট আপডেট করা যেতে পারতো, বাট এসএসসি তে আইসিটি তে কিছুই নাই, বাট ইন্টারমিডিয়েট আইসিটি তে অনেক কিছু দিয়ে রেখেছে, অনেক কনসেপ্ট দিয়ে রেখেছে, যেটা একজন মানুষ, একটা শিক্ষার্থীকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। এবং এসএসসি তে সব থেকে আপডেট ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছে, আর ইন্টারমিডিয়েট আবার শেখাচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ। হওয়ার কথা ছিল কি উল্টা, এসএসসি তে হতো বেসিক, আর ইন্টারমিডিয়েটে হতো সব থেকে আপডেট ল্যাঙ্গুয়েজটা। বাট ওই যে বলছি না যে আমাদের সিস্টেমের মধ্যে কিছু কিছু ঘাটতি থেকে গেছে, তো আমরা ঘাটতিগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমাদের হচ্ছে এই সিস্টেমের মধ্য দিয়ে বের হতে হবে এবং বের হয়ে নিজেকে ভালো করার জন্য কোনো একটা প্রচেষ্টা চালাতে হবে। সো প্লিজ, চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রামিং কি আমি আবার একটু বলি, আমি 24 ঘন্টা নির্ভুলভাবে কাজ করতে পারবো না, সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না, ঘুম আসবে, ক্লান্তি আসবে, ঠিক আছে। তো আমি যদি আমার এই ধারণাটাকে কোন একটা যন্ত্রকে শেখাতে পারি, তাহলে যন্ত্রকে দিয়ে আমি 24 ঘন্টা নির্ভুলভাবে কাজ করাতে পারবো। যন্ত্রকে শেখানোর জন্য কি করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। সো একজন মানুষ যদি যন্ত্রকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চায়, এই বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি ব্যবহার করা লাগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা হচ্ছে পাইথন। ইন্টারমিডিয়েট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সেটা সেটা শিখে অনেক মজা পাবা, বাট এসএসসি লেভেলে তো শেখার মতন পরিস্থিতি বা সময় কোনোটাই আমাদের হাতে ছিল না। হ্যাঁ, আর অতগুলো সাবজেক্টের থেকে এই সাবজেক্টে এত মাইনর কনসেপ্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়ে দিলে ফোকাসের বাইরে থেকে যায় সেটা। তো আমরা মোটামুটি পাইথন নিয়ে বা এই অধ্যায় নিয়ে যে ধারণাগুলো সেগুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করব। আসলে সমস্যা সমাধানে প্রোগ্রামিং ব্যবহার করি কার সমস্যা সমাধানে? মানুষের সমস্যা সমাধানে, ঠিক আছে? যন্ত্রকে দিয়ে কাজ করানোর জন্যই মূলত প্রোগ্রামিং ব্যবহার করি আমরা। তবে প্রোগ্রামিং ভাষা নিয়ে আছে আলোচনা। প্রোগ্রামিং ভাষা তোমরা জানলে অবাক হবা, প্রোগ্রামিং ভাষা 5 ধরনের রয়েছে। মেশিন ভাষা, পূর্বে যন্ত্রকে শেখানো হতো 0 বা 1 দিয়ে, ঠিক আছে? 0 বা 1 দিয়ে কমান্ড দিত, অনেক কঠিন ছিল। পরবর্তীতে আরেকটা আপডেট ল্যাঙ্গুয়েজ এসেছে, অ্যাসেম্বলি ভাষা, যেটা তোমাদের সিলেবাসে নাই। অ্যাসেম্বলি ভাষাতে কি করতে হতো? 0 বা 1 দিয়ে কমান্ড না দিয়ে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে কমান্ড দেওয়া হতো। তারপর আসলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখবা। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারপর হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং এর ভাষার বিবর্তন এসেছে, বিবর্তনটা 5টা ধাপে হয়েছে, এবং এই ধাপগুলোর মধ্যে তোমাদের একটা ভাষা সম্পর্কে শেখানো হয়েছে, মেশিন ভাষা। 0 বা 1 দিয়ে যেখানে প্রোগ্রাম লেখা হয় এবং যন্ত্রকে শেখানো হয় এবং যন্ত্রকে দিয়ে কাজ করানো হয়। 0 বা 1 দিয়ে যেহেতু লেখা হয়, একে অনুবাদ করার প্রয়োজন পড়ে না। বাট বাকি ভাষা, যেমন অ্যাসেম্বলি ভাষার জন্য অ্যাসেম্বলার লাগে, বাকি মধ্যম স্তর, উচ্চ স্তর, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য আরো 2 ধরনের অনুবাদক রয়েছে, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার, ঠিক আছে? শব্দটা শুনে রাখো, ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। এরপর পাইথন নিয়ে আলোচনা করা হয়েছে, পাইথন নিয়ে একটু আলোচনাগুলো করবা। ওখানে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা আছে, আবিষ্কার বা বাকি জিনিসগুলো। টেক্সটকে প্রদর্শন করা, ঠিক আছে? কোনো টেক্সটকে প্রদর্শন করার জন্য মূলত পাইথন, ফর এক্সাম্পল ধরো আমি বিষয়টা এমন ভাবে বলছি যে আমি আসলে মানুষ সফটওয়্যার কেন বানাই? ধরো তুমি যে সাইন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করো, সেটাও কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো সেখানে কি করো, তুমি ইন্ডিভিজুয়াল 2 বা 3টা মান দাও, সে তোমাকে নির্ভুলভাবে উত্তর বের করে দেয়। তুমি যে কোনো মান দাও, পূর্ণাংশ ভগ্নাংশ যে কোনো মান দিলে সে তোমাকে সমাধান দেয়। এবং সে শুধু কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে না, সে আরো প্রায় 60 থেকে 70 ধরনের সমাধান করে। ইন্টারমিডিয়েটে উঠে যেমন ওই ক্যালকুলেটর দিয়ে তোমরা কিন্তু আইসিটির ম্যাথ সলভ করবা, ঠিক আছে? তো এরপরে আলোচনা করা হয়েছে ভেরিয়েবল বা চলক নিয়ে। প্রোগ্রামিং এ যে চলক নেওয়া হয়, ধরো ফর এক্সাম্পল 3টা চলকের মান যোগ করবা, এবিসি। এবিসি এর মান নির্ধারণ না, যে কোনো মান নিয়ে তুমি যোগ করবা। তো এবিসি এই ক্ষেত্রে হচ্ছে ভ্যারিয়েবল বা চলক। ভেরিয়েবল টাইপ রয়েছে, প্রোগ্রামিং এ বেশ কিছু ধরনের টাইপ রয়েছে ভেরিয়েবল টাইপ। ইন্ট, ইন্ট মানে ইন্টিজার, পূর্ণাংশ। ফ্লোট, ফ্লোট মানে ভগ্নাংশ, ঠিক আছে? চার, চার মানে ক্যারেক্টার মানে অক্ষর। এগুলো হচ্ছে ভেরিয়েবল টাইপ, মানে ভেরিয়েবলের ধরন, মানে কি কি ভেরিয়েবল থাকতে পারে, ঠিক আছে? তারপরে ভেরিয়েবলে ডেটা অ্যাসাইন করা, ডেটা অ্যাসাইন করা মানে কোনো চলকের মান আমি 5 ধরলাম, ঠিক আছে? তোমাদেরকে যদি 10 জনকে বলা হয় যে 3টা সংখ্যা যোগ করো, 10 জনই কি একই সংখ্যা যোগ করবে? আলাদা আলাদা হবে না? সো প্লিজ, এই যে ভেরিয়েবলের ডেটাগুলো যে অ্যাসাইন করছি, এদের মানগুলো যে সংযোজন করছি, এগুলোকে বলা হয় ভেরিয়েবল ডেটা অ্যাসাইন। ডেটা টাইপ, ওই যে ইন্ট, ফ্লোট, চার নিয়ে আলোচনা করলাম, সেগুলোকে বলা হচ্ছে ডেটা ইনপুট। ডেটা ইনপুট বলতে ফর এক্সাম্পল আমরা যে ডেটাগুলো সংযোজন করে থাকি তথ্য পাওয়ার জন্য, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশন মানে প্রসেসর, ঠিক আছে? আমরা কম্পিউটার সব থেকে গুরুত্বপূর্ণ অংশের নাম কি জানলাম? প্রসেসর। প্রসেসরের 3টা অংশ থাকে, একটা নাম হচ্ছে আলু, ঠিক আছে? অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটা হচ্ছে কি সিইউ, কন্ট্রোল ইউনিট। একটা নাম হচ্ছে কি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ী। তো এই প্রসেসরের 3টা অংশের সমন্বয়ে সে প্রসেসিং করে থাকে। তো প্রথম যে অংশটা, সেটাকে বলা হয় আলু, ঠিক আছে? যদি আলু বলবা না তোমরা, এটাকে এর পরিপূর্ণ রূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে গাণিতিক প্রক্রিয়াকরণ গুলো হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কম্পারিজন করার জন্য, ফর এক্সাম্পল কম্পারিজন বলতে ফর এক্সাম্পল কি কিরকম ধরতে পারো? ধরো কোন একটা শর্ত সাপেক্ষে, ঠিক আছে? যদি কোনো চলকের মান 0-এর সমান বা তার থেকে বড় হয়, তাহলে সেটা পজিটিভ, আর যদি না হয় তাহলে সে নেগেটিভ। তাহলে কি কম্পারিজন হলো না? হ্যাঁ, এখানে কম্পারিজনের সাথে সাথে কন্ডিশনও হলো কিন্তু। সো একটা প্রোগ্রাম দ্বারা কম্পেয়ারও করা যায়, কন্ডিশনও দেওয়া যায়, ঠিক আছে? একটা শর্তের সাপেক্ষে তুমি তার 2 ধরনের বা 3 ধরনের আউটপুট পাচ্ছ। এবং এর জন্য ব্যবহার করা হয় 2টা লুপ নিয়ে আলোচনা করা হয়েছে, ফর লুপ, হইল লুপ। পাইথন ভাষা দিয়ে ফর লুপ, হইল লুপ ব্যবহার করা হয়েছে। ইন্টারমিডিয়েটে গেলে তোমরা ফর লুপ, হইল লুপ, ডু হইল লুপ, ইফ গোটো, আরো 2 ধরনের লুপ শিখবা, ঠিক আছে? এখানে কন্টিনিউ একটা স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। কন্টিনিউ বলতে ধরো কোনো একটা, লুপ বলতে কি সেটা আগে একটু বুঝায়। লুপ বলতে একই কাজ পুনরাবৃত্তি করা। তুমি 1 থেকে 5 প্রদর্শন করতে চাচ্ছ,
বাট এর জন্য 5 বার কমান্ড না দিয়ে তুমি একবার কমান্ড দিতে চাচ্ছ। তুমি বলে দিলে 1 থেকে শুরু হবে 5 গিয়ে শেষ হবে, এক এক করে বাড়বে। ঠিক আছে, সবসময় যে এক এক করে বাড়বে এমনটা না, 1 থেকে 10 পর্যন্ত তুমি জোড় সংখ্যা প্রদর্শন করতে পারো। ঠিক আছে, জোড় বলতে 0, কারণ অনেকে ভাবতে পারো ভাই 0 কি জোড়, জেনে রাখো 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। ঠিক আছে, 10, 20, 30 এদের পর সবার শেষে কি থাকে, শূন্য থাকে না, তার মানে সেটা কি একটা জোড় সংখ্যা। সো প্লিজ খেয়াল করে দেখো যে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় 0, 2, 4, 6, 8, 10 আমি প্রদর্শন করব। তাহলে শুরু করতে হবে কোথা থেকে, 0 থেকে। কত করে বাড়বে, 2 2 করে বাড়বে, 2, 4, 6, 8, 10। ঠিক আছে, এর মধ্যে একটা স্টেটমেন্ট দিলা, কন্টিনিউ স্টেটমেন্ট। ধরো একটা স্টেটমেন্ট এভাবে দিলা, লিখলা কন্টিনিউ ইফ, একটা কন্ডিশন দিলা, ইফ কোনো চলকের মান দিলা, ধরো একটা চলকের মান, তার মান যখন 6 এর সমান হবে তখন কন্টিনিউ করবা। নর্মালি যেটা ঘটছিল 0, 2, 4, 6, 8, 10 প্রদর্শিত হচ্ছিল লুপ দ্বারা, ফর লুপ দ্বারা বা হয় লুপ দ্বারা। কিন্তু যখন এই কন্টিনিউ লিখে দিলা, সে তখন কি করবে, 6 বাদ দিয়ে, ঠিক আছে, এই 6 বাদ দিয়ে বাকিদেরকে সে প্রদর্শন করবে, বাকিদেরকে সে কি করবে, প্রদর্শন করবে। এটা হচ্ছে কিসের কাজ, কন্টিনিউ এর কাজ। আরেক ধরনের স্টেটমেন্ট আছে, ধরো ফর এক্সাম্পল ওখানে লেখা হয় ইফ i is equal 6 ব্রেক, ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট কি, নর্মালি সে 0 প্রদর্শন করবে, 0 প্রদর্শন করবে, 2 প্রদর্শন করবে, 4 প্রদর্শন করবে, 6ও প্রদর্শন করবে, কিন্তু 6 এর পর আর কাউকে প্রদর্শন করবে না, মানে 6 হওয়ার পর ব্রেক। কন্টিনিউ মানে কি, যাকে মেনশন করা থাকবে সে বাদে, আর ব্রেক মানে কি, যেখানে যার নাম উল্লেখ করা আছে তারপরে আর কোনো কিছু প্রদর্শন করবে না। সো এই হচ্ছে সার্বিক আলোচনা ব্রেক এবং কন্টিনিউ এর মধ্যে। ঠিক আছে, এবং আমি লুপ নিয়ে হালকা একটু আলোচনা করলাম। তো এই হচ্ছে চ্যাপ্টার 6 এর কিছু কনসেপ্ট। আশা করি তোমরা অত প্রেশার নিবা না, আমি শুধু যারা একদমই পড়েনি তাদের জন্য কিছু আলোচনা করে দিলাম। তোমাদের দায়িত্ব হবে যে তোমরা সবকিছু গুছিয়ে পড়বা, ঠিক আছে, তবে পড়ানোটা অবশ্যই বোর্ড কোশ্চিনের প্যাটার্নে পড়বা। ঠিক আছে, আশা করি এসএসসি আইসিটি তে এমন কোনো আহামরি চেঞ্জ আসবে না যার কারণে তোমাদের সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বোর্ড প্যাটার্নটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সো ভালো থাকো, আবার হয়তো দেখা হবে ইন্টারমিডিয়েটের আইসিটি কোনো কোর্সের। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই দোয়া করবা, এবং যারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে এখনো লাইক করনি, সাবস্ক্রাইব করনি বা কমেন্টও করনি, ঠিক আছে, সেটা কমেন্ট করে জানাবা, ক্লাসটা কেমন লাগলো জানাবা। আজকে এই বলেই শেষ করছি, আসসালামু আলাইকুম।